হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। আমাদের ছোট্ট চ্যানেল নলেজ ভাইবস বাই সুদীপ্ত হালদার, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, বি আ পার্ট অফ আ ডিজিটাল রেভলিউশন। আমরা চোখে চোখ রেখে কথা বলছি দীর্ঘদিন ধরে, প্রায় 120-র ওপর ভিডিওস হয়ে গেছে। দেখুন, হয়তো লাস্ট 4-5 মাস আমরা শারীরিক এবং ফ্যামিলির কারণে আমরা বেশ কিছু ভিডিওস করতে পারিনি। তো প্লিজ বি উইথ আস অ্যান্ড প্লিজ বিয়ার উইথ আস অ্যান্ড প্লিজ হেল্প আস ইন দিস লং জার্নি উইচ ইউ আর টেকিং পার্ট। আজকে যে পয়েন্টগুলো নিয়ে বলবো, আমাদের বাজেট নিয়ে প্রোগ্রাম করা হয়নি, তো একসাথে বাজেটের পেশকাশ এবং তারপরে রাহুল গান্ধীর এই বোকা বোকা স্টেটমেন্ট এবং তারপর অভিষেক ব্যানার্জির ওই যে লোকসভা স্টেটমেন্টগুলো এবং তাকে অ্যানালাইজ করা এবং বেঙ্গলের বেশ কিছু পার্লামেন্টারিয়ানদের যে পারফরমেন্স ইন দ্য পার্লামেন্ট সেটা নিয়েও কথা বলা, যেগুলো খুব একটা হয়তো মানে গরিমা দেবে না, হয়তো গর্ব দেবে না আপনাকে, কিন্তু কী করবেন, বেঙ্গল তো এই জন্যই এখন ফেমাস হয়ে গেছেন, কারণ আমাদের চিফ মিনিস্টারও তাই, বাকি সাংসদও তাই, যেরম ঝাড় সেরমই তো বাস হবে। তো যাই হোক, যে বাজেটটা আমাদের এলো এবারে, এটা কিছু কন্টিনিউয়েশন বাজেট, কারণ আর 6-8 মাস রয়েছে, নেক্সট বাজেট আবার ফেব্রুয়ারিতে হবে। তো আগের বারে যেরকম হিউজ অ্যালোকেশন ছিল ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ওপর, যেটা 11.11 লাখ করোড়, যেটা আজ পর্যন্ত ইন্ডিয়ান ইতিহাসে কখনো হয়নি, এবং মহিলাদের জন্য একটা স্পেসিফিক সেক্টর 3 কোটিটা মহিলার ওপর একটা তাদের রেনোভেশন, তাদের লাখপতি দিদি বানানোর ইয়েগা 3 কোটি আরও আবাসে ঘর হবে, এবং যে কটা প্রকল্প তার চলছিল 80 কোটি লোককে সেই খাওয়ানোর, রেশন বিনা পয়সায় রেশন চলছে। ডিফেন্স বাজেট হয়তো আরও বাড়ানো যেত উচিত, কারণ চায়না পাকিস্তান রয়েছে, তবুও বাড়ছে। লাস্ট UPA 1 UPA 2 রেজিমে কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়নি ইউপিআই, কারণ আপনারা হয়তো জানেন না, আমাদের ইন্ডিয়ান বাজেটে যেটা ডিফেন্স আউটলেটে যেটা খরচা হয়, সেটা বেশিরভাগ 70-80% চলে যায় পেনশন দিতে, যার জন্য এই ওল্ড র্যাঙ্ক পেনশনের জন্য এত কংগ্রেসের ডিমান্ড, কারণ তারা দেশের জন্য লড়াইতে নয়, দেশের অস্ত্র কিনতে পারছে না, দেশের লড়ার ক্ষমতা আছে কিনা সেটা তো চায়না ওয়ারেই দেখা গেছে। জওয়াহরলাল নেহরুর আত্মসমর্পণ, রাহুল গান্ধী রাজীব গান্ধী থাকাকালীন, ইন্দিরা গান্ধী থাকাকালীন কিছু কিছু ভুল কাজ, এবং রাহুল গান্ধীদের গভর্নমেন্ট UPA 1 থাকাকালীন দেশের 800 স্কোয়ার ফিট জায়গা নিয়ে যা চায়নার সঙ্গে এরকম গোপনে মিটিং, তখন কিন্তু ফ্ল্যাগ মিটিং হতো না, হতো এবং চায়না এনক্রোচ করে বসে থাকতো, যারা আজকে বড় বড় কথা বলছে। কোনো বেসিক ইনফ্রাস্ট্রাকচার রাখেনি, রোডস ইনফ্রাস্ট্রাকচার করেনি। কী কারণ? তাদের যুক্তি ছিল যে বর্ডারে যদি ইনফ্রাস্ট্রাকচার বাড়ি তাহলে চায়না ঢুকে পড়তে পারে, ওখানে কম ইনফ্রাস্ট্রাকচার রাখবো যে চায়না আসতে না পারে। এদিকে তারা তাদের সাইডে হিউজ ইনফ্রাস্ট্রাকচার করছিল। তো এখানে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আজ যে বর্ডার রোড অর্গানাইজেশন করেছে BRO, সেটা হিউজ, এবং সেই আউটলেটটা হচ্ছে বলেই আজ চায়না এই জায়গায় প্রত্যেককে আইবল টু আইবল মিট করছে, যার জন্য ইন্ডিয়া এখন আত্মনির্ভর ভারত হয়েছে, হিউজ ডিফেন্স এক্সপেন্ডিচার এক্সপোর্ট করছে, 38,000 কোটি টাকার উপর প্রফিট করেছে, এবং আরও যে কটা 102টা সেগমেন্টে তারা বাইরের জিনিস নিচ্ছে না, সম্পূর্ণ টেকনোলজিক্যাল শিফট নিচ্ছে, প্রত্যেকটা জিনিসে ক্রিটিক্যাল টেকনোলজি তারা নিয়ে নিচ্ছে, তবেই তারা মানে ম্যানুফ্যাকচারিং করতে দিচ্ছে। ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দ্য নেক্সট ম্যানুফ্যাকচারিং হাব because people are shifting from China to Vietnam, India, Philippines and Malaysia and others. এখানে ইন্ডিয়া একটা পিভিটাল রোল প্লে করছে, কারণ ইন্ডিয়া ইজ অনলি দ্য কান্ট্রি উইচ ক্যান কাউন্টার চায়না, এবং সেটা ওয়েস্ট বুঝেছে, সেই জন্য ইন্ডিয়াকে চোখে চোখ রেখে করছে। বলতে গেলেও দুর্বল গভর্নমেন্ট চাইলেও পাচ্ছে না, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের জন্য সেটা করতে পারছে না। যাই হোক, বাজেটে ফিরি, এবং সেখানে জব সিকার্সদের জন্য হিউজ ইম্পেটাস দেওয়া হয়েছে, যেগুলোতে আগেও যেরকম জবস দেওয়া হচ্ছিল সেই জায়গা ছাড়াও জব সিকার্সদের জন্য একটা PF 15,000, যারা 1 লাখের উপর স্যালারি পে করবে ফার্স্ট টাইম, তাদের জন্য EPF-এর স্টেটমেন্ট করেছে, গভর্নমেন্ট 15,000 টাকা দেবে। এছাড়া স্টার্ট আপ ক্যাপ এন্ডোর্সমেন্টের জন্য হিউজ ফান্ডস করা হয়েছে, স্টার্ট আপে ইম্পেটাস দেওয়া হয়েছে। আপনার ধরুন মুদ্রা লোন ডেভেলপ করা হয়েছে, ভেন্ডারদের লোনটা চলছে, স্বনিধি PM যোজনাগুলো চলছে, যেগুলো প্রত্যেকটা এন্টারপ্রেনারশিপ ক্রিয়েট করছে। চাকরি তো ওইভাবে হয় না, শুধুমাত্র গভর্নমেন্ট চাকরিতেই কিন্তু দেশ এখন চলবে না, 140 কোটির দেশ। এবং সবসময় এরা বলে রেল বেছে দিয়েছে, এদিকে রেলের বাজেট 4,50,000 crores, এটা সব থেকে বেশি। 2,92,000 crores, এটা রেলের জন্য সব থেকে বেশি। হ্যাঁ, এটা বারবার রেল অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এটা স্যাবোটাজে হতে পারে, কারণ বন্দে ভারত থেকে শুরু করে অমৃত ভারত থেকে শুরু করে এত সুন্দর সুন্দর ট্রেনস বেরোচ্ছে, এখানে
বিরোধীদের সাবোটাজ হতেই পারে, কারণ বারবার, এবং যদি এটা না হয় তারও একটা কারণ হচ্ছে যে কাওয়াচ বসানো সিস্টেমটা মাত্র এখনও 15% জায়গা হয়েছে, 85%-এ বাকি আছে। এই 10 বছরে যেটুকুনি কাজ হয়েছে, এর আগে রেলওয়ে সিকিউরিটি সেফটি নামে কিছুই হয়নি। এর আগে শুধু অ্যালোকেশনস হয়েছে। যে স্টেটের রেল মিনিস্টার ছিল মমতা ব্যানার্জি থেকে শুরু করে, সেই স্টেটে রেল দিয়েছে এবং রেলটাকে খোকলা করে গেছে। এখন এই যে রিভ্যাম্পিং অফ রেল হচ্ছে রেল বাজেটের মধ্যে, সেটাকে সময় লাগবে এই প্রত্যেকটা ট্র্যাক্সের কাভার সিস্টেমে মোড়া। তবু আমি অশ্বিনী ভাইকে বলবো, কারণ উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই ফিল্ডে যথেষ্ট ভালো কাজ করছেন, কিন্তু এই বারবার এই স্যাবোটাজ সিস্টেমটা দেখতে হবে এবং তাদের লক্ষ্য রাখতে হবে বারবার এইরকমভাবে কেন সাধারণ মানুষের প্রাণ যাবে। এজ ওয়েল এজ সেফটি সিকিউরিটি, যেখানে জম্মুতে ট্রুপ ডিপ্লয়মেন্টের জন্য আজকে পাকিস্তানি রেঞ্জেসরা ওখানে এই করবে, কারণ এখন এদের এই অপোজিশনটা দেখতে পাচ্ছে, যেখানে সিটটা কিছু বেশি পেয়েছে, সেখানে ওদের ওখানে নাড়াচাড়া হয়েছে। ওরা নরেন্দ্র মোদীকে এইভাবে কন্টিনিউয়াসলি ইন্ডিয়াকে ডিস্টার্ব করবে, বিকজ পাকিস্তান উইল বি পাকিস্তান। ওরা না কেটে পেয়ে অ্যাটম বোম পেটে বাঁধবে, কিন্তু ইন্ডিয়ার উন্নতি দেখতে পাবে না। কিন্তু ইন্ডিয়া উন্নতি করবে, ওদের এই পাওকে অ্যাটম বোমে ইন্ডিয়া ভয় পাবে না। এবং এই যে আপনার বাজেট হয়েছে, যেখানে এই হিউজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যত বেরিয়ে হবে তত বেশি হবে, তত ইনভেস্টমেন্টস আসবে। 4.92 লাখ ক্রোস আমাদের হচ্ছে, 92% হচ্ছে মাত্র আমাদের ফিসকাল ডেফিসিট, যেটাকে প্রথমবার এত কন্ট্রোলে রাখা গেছে। একটা বাজেটারি আউটলেতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং গভর্নমেন্ট রেভিনিউর মধ্যে যে ডিফারেন্স, যে ডেফিসিটটা, সেটা সব থেকে কম এইভাবে, ওটাকেই ফিসকাল ডেফিসিট বলে। এবং এই বাজেটারি আউটলেটে এটা দেখলে বোঝা যায় ইনফ্লেশন হ্যাজ বিন টেকেন কেয়ার অফ, কারণ মনমোহন সিংয়ের গভর্নমেন্টের সময় কোনো করোনা ছিল না, কোনো ইউক্রেন রাশিয়া ওয়ার ছিল না, তাও সেখানে ডাবল ডিজিট ইনফ্লেশন ছিল। নাও ইনফ্লেশন হ্যাজ বিন কারেক্টেড, অ্যান্ড ইন্ডিয়া ইজ অলসো ট্রাইং টু ডিরোড দ্য ডলার অ্যাজ ইন্টারন্যাশনাল কারেন্সি। এখানে রুপিতে ট্রেড করছে এবং আস্তে আস্তে সমস্ত প্যারামিটার্সগুলো ঠিক করছে। বাজেটের মধ্যে আরও হিউজ বেনিফিটস রয়েছে, যেখানে ট্যাক্স পেয়ারদের কর্পোরেট ট্যাক্স কে কমিয়ে দেওয়া হয়েছে 5%, কারণ অন্য কান্ট্রিতে আরও কম আছে, যাতে ইম্পেটাস দিয়ে তারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এখনই অল টাইম হাই, এবং আরও যাতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসে সেই জন্য আরও করা হয়েছে। ইন্ডিয়ান সেন্সেক্স, ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ সব থেকে বুম পজিশনে রয়েছে, হিউজ স্কোর হাই করেছে এবং প্রচুর নতুন ইনভেস্টার্স আসছে। আমি তো মনে করি যদি ট্যাক্স ব্র্যাকেটে মাত্র 4 কোটি লোক ট্যাক্স দেয় এবং পরোক্ষভাবে জিএসটি কালেকশন ভালো হচ্ছে, তাই কিন্তু ইন্ডিয়াকে ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে আরও পারভিউ বাড়াতে হবে। এবং সেখানে 140 কোটি দেশের মধ্যে মাত্র 4 কোটি ট্যাক্স দেয়, এতে কিন্তু রেভিনিউ উঠবে না, কারণ আমেরিকা 33 কোটির দেশ, সেখানে 45% লোক ট্যাক্স দেয়, তাই জন্যই তারা সুপার পাওয়ার। তাহলে ভাবুন, ইন্ডিয়াতে যদি 5% 10% লোক ট্যাক্স দিত, তাহলে কী অবস্থা হতো? 4 কোটির জায়গায় যদি 40 কোটি দিতে পারতো, তাহলে কোন জায়গায় মানে ইন্ডিয়ান ইকোনমি চলে যেত? 1 নম্বর হওয়াটা খুব একটা দূর ছিল না, কারণ এখনই অলমোস্ট গোয়িং টু বি থার্ড ইন 2027। তো এই গ্রোথ রেট 7.2% এবং বকলমে প্রায় 8%-এর উপর গ্রোথ রেট নরেন্দ্র মোদীর আমলে, এটা একটা হিউজ ইম্প্যাক্টাস। বাজেট তার প্রতিফলন রূপরেখা দিয়েছে। এবং এই বাজেট দেখে রাহুল গান্ধীর যে উনি যে বক্তব্য দিলেন, মানে এই যে এলওপি, লিডার অফ অপোজিশনের যে পোস্টটা খায় না মাথায় দেয়, এখন উনি বুঝছেন না। অ্যাকচুয়ালি ওনাকে যারা টিউটার করেছেন, উনি হাফ টিউটার, সব কিছু তো বোঝাতে উনি তো কিছুই বোঝেন না। বাজেট স্পিচে সবই আছে বাজেট ছাড়া, এবং সেখানে সেই একই ঘিসিপিটি অগ্নিবীর স্কিমের জিনিসপত্র। অগ্নিবীর স্কিম এসছে কোত্থেকে? সেনাদের মধ্যে থেকে এসছে, হিউজ রিসার্চের পর থেকে এসছে, যে এত টাকা যদি শুধুমাত্র পেনশন দিতে বেরিয়ে যায় তাহলে কী করে করবে। এবং ইয়াং আর্মির জন্য এটা এসছে। যারা এটা দিয়ে কন্ডেম করছেন তাদের বলার কথা, যখন সেনার ডিপার্টমেন্ট থেকে এটা এতবার এসছে, এবং সমস্ত ওয়ার্ল্ডের এনিমি আপনি আর্মি স্ট্রাকচার দেখবেন এরকমই 6 মান্থসের ট্রেনিং হয়। একটা 18 বছরের মানে 12 পাস ছেলের পর যখন সে গ্র্যাজুয়েশন হয়ে, আমাদের ছেলেরা MBA হয়ে ফাঁফা করে ঘুরছে, তখন সেই ছেলে যদি ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর চুজ হয়ে যদি সে ট্রেনিং পায়, সে তার ট্রেনিং খোপচে গার্ডেনিংয়ে করবে না, সে রাফালের ট্রেনিং নেবে, সে বেস্ট অফ দ্য বেস্ট AK-203 বা AK-47 এর ট্রেনিং নিচ্ছে, বেস্ট অফ দ্য বেস্ট ইকুইপমেন্টসের ট্রেনিং নিচ্ছে, গেজেটস পাচ্ছে, যেগুলো তারা এই এক্সপিরিয়েন্সটা তারা গিয়ে কোথায় শেয়ার করবে? তারা কি বাইরে যারা বলছে লালু প্রসাদের মতো আনপার গাওয়ার লোক যে এরা সিকিউরিটি গার্ড হবে, রাহুল গান্ধীর মতো লোকজন বলছে, কেন সিকিউরিটি গার্ড হবে? তারা কিসের ট্রেনিং নিচ্ছে? তারা যে কোনো প্যারামিলিটারি ফোর্স, স্টেটের প্যারামিলিটারি ফোর্সের মধ্যে মার্জড হবে, সেখানেও তাদের পজিশন রাখা হচ্ছে। 1/4 তো এমনি চলে যাবে, বাকি 3/4 ওখানে মার্জড হবে। এটা তো আস্তে আস্তে হবে, কারণ তাদেরই তো নেবে, কারণ তারাই তো এটাকে এই গ্যাজেটসগুলো ইউজ করে এসছে, অলরেডি ট্রেনিংয়ের মধ্যে এসছে। তারপর যদি তারা আরও পড়াশোনা করতে পারে, হবে মারা গেলে 1 কোটি টাকা উপর পাচ্ছে, এবং যে টাকাটা তারা রোজগার করছে এই টাইমের মধ্যে, সেটাও বিশাল। একটা 12 পাস ছেলে কোথায় কীভাবে এটা রোজগার করে, আর তো কোনোভাবে দেখতে পাচ্ছি না। এই স্কিম বহু জায়গায় রয়েছে, বহু ইউরোপিয়ান কান্ট্রিজে রয়েছে, যেখানে ওরা প্রাইভেট মিলিটারিতেও চলে যায়। তো যারা অলরেডি চালিয়ে এসছে, এই গ্যাজেটসগুলো চালিয়ে এসছে, গ্রেনেড লঞ্চার্স থেকে শুরু করে সব কিছু তারা হাতে কলমে বকলমে করে আসছে, অন হ্যান্ড ট্রেনিং, অন জব ট্রেনিং যেটাকে বলে করে আসছে। তারপর তারা কি বাড়ির সামনে দাঁড়িয়ে কি সিকিউরিটি গার্ড হবে? এটা বোকা না প্রশ্নটা?
যারা এইগুলো বলছে পেটে কোনো জলকালি নেই। এবং সবথেকে বড় কথা, এই বোকা বোকা কথাবার্তা সব কিছুতে এখন কাস্ট সিস্টেম। ইন্ডিয়ান হিন্দুদের তুমি ভেঙে দাও কাস্ট সিস্টেমের মধ্যে, তোমার মধ্যে কটা ওবিসি আছে, জাতপাত কি এসসি এসটি আছে, তোমার কংগ্রেস পার্টিতে ফাউন্ডেশনে, রাহুল গান্ধী ফাউন্ডেশনে কজন ওবিসি রাখা হয়েছিল? যদি সেই সময় থেকে অনেকগুলো স্টেটমেন্ট সাংসদেও এরা বলেছে, নেহরু থেকে শুরু করে রাজীব গান্ধী থেকে শুরু করে এই যে ইডিয়েট পর্যন্ত বলেছিল এদের যে রিজার্ভেশন ফাইল পড়ে রয়েছে তাদের কিছু হয়নি। রিজার্ভেশন আমিও বিশ্বাস করি না করে কিছু, কিন্তু যখন তখন থেকে করা হতো তাহলে আজকে এই দলিতরা এই জায়গাটা আরও চিফ সেক্রেটারি বা সেক্রেটারি লেভেলে হয়ে তারা রিটায়ার করতে পারত। আপনারা তখন করেননি, তাই আজকে খুঁজে পাচ্ছেন না। এবং এই সব ব্যাপারে এখন এই জাতপাত খোঁজা, নিজেকে ইন্ডিয়ানকে জাতিতে ভেঙে দেওয়া, বিশেষ করে হিন্দুদের, মুসলিমদের নয়, মুসলিমদের বরঞ্চ নিয়ে এসেই মমতা ব্যানার্জির মধ্যে ওবিসি কোটাতে ঢুকিয়ে দেবেন। এবং সবথেকে বড় কথা, কিছু পাঁঠা রয়েছে যারা, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের সাংসদ কল্যাণ ব্যানার্জির মতো একজন লয়ারের কী যে ল পড়েছে কে জানে, যে চুকিরকিত খেলছে এবং সমস্ত জায়গায় ছোটো লোকের মতো ঝগড়া করে। তার দলেই সায়নী ঘোষ থেকে শুরু করে, অবশ্যই উনি তো শিবলিঙ্গ কন্ডম পড়িয়েছেন, ওরকমই করবেন কাজ। এবং মহুয়া মৈত্রর মতো একেবারে আলো করা নেত্রী, যিনি ঘর আলো করা নেত্রী, দেশদ্রোহতে ফেসেছেন, তাতেও গায়ে চামড়া নেই, বলছেন আমি এনার্জি কিসে পাই, সেক্স করে পাই। এবং সেই ভদ্রমহিলা বাইরে থেকে ইমেল, নিজের লগ ইন আইডি পাসওয়ার্ড অন্য লোককে দিয়ে দিয়েছে, সেই ভদ্রমহিলা আবার বড় বড় কথা বলেন দেশ নিয়ে, দশ নিয়ে, এবং তাকেই মমতা ব্যানার্জি পোর্ট্রে করছেন, কারণ উনিও সেরকম, যেরম ঝাড় সেরম বাস। এবং এই অভিষেক ব্যানার্জি বলতে গিয়ে প্রগল্ভভাবে বেঙ্গলের কত কথা বললেন, এটা একটা লোকসভার স্পিচ বাজেটের ওপর, এবং বলছে কুর্সি কা পাটরি বাঁধ লো, মৌসুম চেঞ্জ হনে যারা মানে একদম নাটক জিনিসপত্র। তুমি আজকে শিবরাজ সিং চৌহান ভেঙে দিয়েছেন যে তুমি মানরেগার টাকা নিয়ে চুরি করবে, সেটা হতে দেবে না। তুমি যে কোনো এক ঘাতের টাকা অন্য জায়গায় ফান্ডস ডাইভার্ট করবে, এটা হতে দেওয়া যাবে না। সেই জন্য তুমি ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেখালে তুমি চলবে না, কারণ তুমি খেলামেলা ছাড়াই টাকা নষ্ট করছো। যেরকম আমাদের স্টেটে অলরেডি এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে হচ্ছে, এবং অন্য জায়গায় অন্য ফান্ড সেখানে ডাইভার্ট করে টাকা সব জায়গা থেকে হাহাকার অবস্থা। পুজোতে বলছে 85,000 টাকা করে দেবে, ক্যালকুলেট করে দেখা যাচ্ছে 370 কোটি টাকা, 370 কোটি টাকার ওপর আউটলে, পরের বছর আরও হবে। তো এই টাকাটা কি অন্য খাতে দেওয়া যেত না? অন্য জায়গায় ডেভেলপমেন্টের কাজে লাগানো যেত না? একে তো শিল্প নেই, শিক্ষা হাওয়া হাওয়া হয়ে গেছে, একেবারে হারে মা ভবানী হয়ে গেছে, শিল্প নেই বললেই চলে। তো সেই স্টেটে আর কি পড়ে থাকবে? আপনি এই বুলিগুলোই শুনবেন এবং রোজ তৃণমূলের সঙ্গে তৃণমূলে গণ্ডগোল দেখবেন। যখন কথা বলছি তখন টলিপাড়ায় শুটিং বন্ধ, শুনলাম রিজলভ হয়েছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। কতদিন? কারণ যারা অটো ইউনিয়নের নেতা স্বরূপ বিশ্বাস, তাকে যদি আপনি টলিউডের সিনেমা আর্টিস্টদের এখানে শিক্ষিত জায়গাকার লোকেদের নেতা করে রাখেন, তাহলে তো এইরকম হবে। তার একচ্ছত্র অঙ্গুলি হেলনে ওখানে সমস্ত কিছু হচ্ছে, এবং যার ফলে পুরো একটা অ্যানার্কি তৈরি করে রেখেছে। বাইরে থেকে ভালো ভালো প্রডিউসাররা এখানে এসে টাকা লাগাতে চাইছে না এইরকম গুন্ডামোর জন্য, বলছে 70 জনকে নিয়ে যেতে হবে, 150 জনকে নিয়ে যেতে হবে, এবং হিউজ লস প্রডিউসাররা সাস্টেন করছে, ডিরেক্টরসরা অপমানিত হচ্ছেন। এবং এই চারটে বা একই তালিকা চারটে বাটে যারা এই রাজ চক্রবর্তী এখন বুঝছে যে কী অবস্থায় রেখে গেছে ওয়েস্ট বেঙ্গলকে, বা কী হতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তো এবার এদের যারা সাংসদ, তারা সাংসদে গিয়ে এরকম গুন্ডাম প্রকৃতির কাজকর্ম সমস্ত জায়গায় রাখে। যেমন মোদী গভর্নমেন্টকে কিছু কথা বলা দরকার, শুধু ভদ্রতা করলে এদের সাথে চলবে না, ছোটো লোকের সাথে ছোটো লোকের ভাষায় কথা বলতে হবে। ছোটো লোক যদি ছোটো লোকবি করে, তাহলে ছোটো লোকবি দিয়ে জবাব দিতে হবে, যেটা পাকিস্তানের এগেনস্টে প্রযোজ্য। আর কতদিন ওয়েট করে করে এরকম ফোর্স ডিপ্লয়মেন্টে ভুল করে আপনি এক একটা করে ইয়ং সোলজারদের মারা যেতে দেবেন? একবারে ক্রাশ করুন, পিওকেতে ঢুকে মারুন, এটা দরকার। কারণ এটা ওই সময় যদি ওরা যদি ব্যাটস বা কমান্ডো ওখানে ঢুকিয়ে থাকে, সেখানে শুধু সেনা অভ্যুত্থান করে চেঞ্জ করা যাবে না, ওদের ঢুকে মারতে হবে, ঘরে ঘুষে এয়ার স্ট্রাইক করতে হবে বা অন্য স্ট্রাইক করতে হবে, যে তবে তারা বুঝবে। আজকে যে জায়গাটা আমাদের রয়েছে, বাজেট স্পিচে বলতে গিয়ে শুধু জাতপাত নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং সেখানে তুলোধনা করে দিয়েছে যে অনেকেই রাহুল গান্ধীর স্টেটমেন্টকে, এবং অনেকেরই প্রত্যেকটা সাংসদকেই বাহবা দিতে হবে যে এরকম একটা জায়গায় লিডার অফ অপোজিশন নিজেকে আর কত খিল্লি ওড়াবেন জানি না, নিজেকে প্রমাণ করছে বারবার তিনি প্রাপ্য। কিন্তু এই প্রাপ্য করতে গিয়ে যখনই উনি ছবি তো দেখাচ্ছেন বা জিনিস দেখাচ্ছেন, এখানে পাল্টা ছবি দেখাতে হবে। ও যদি ভুল করে পার পেয়ে দেখেন ওনাদের ছবি চায়নার সঙ্গে যে হাত মিলিয়ে ট্রিটি করছিল, সেই ছবিটা সংসদে দেখাতেও দরকার আছে, কারণ যে যে ভাষা বোঝে। এবার আমাদের স্টেটে যে হচ্ছে, আমাদের স্টেটে পুরো অ্যানার্কি স্টেট হয়ে গেছে। এখানে সিপিএমের ছেলেরা ওই বাংলাদেশে যে বিএনপির আন্দোলন, সেখানে তারা রিজার্ভেশন কোটার জন্য করছে, এবং সেখানে ভারত বিরোধী আন্দোলন হচ্ছে সেটাকে সাপোর্ট করছে। দিল্লিতে গিয়ে সেটার সাপোর্টে মিছিল বার করছে জেএনইউ থেকে। এরা হবে, এরা দেশদ্রোহী। এবং আজকে আমাদের এই জায়গায় বেঙ্গলের এই অবস্থা হয়ে গেছে যে এখানে হিন্দুরা একদম সংখ্যা লঘু হতে পারে, এরা কিন্তু সংখ্যাগুরু আর নয়। হিন্দুদের বা ঘরে ঢুকে মারাটা শুধু বাকি আছে, মন্দিরে নাম গানটাও বন্ধ
হয়ে যাবে, মন্দির সব ভেঙে দেবে, এরকম দেখবেন সেই দিন আসছে। এবং সেটা যদি এখন থেকে না কেটার করতে পারে, হিন্দুরা যদি এক জায়গায় না আসতে পারে, আমি তো বলবো অস্ত্র ধরে সেই ইনস্টিটিউশন তৈরি করার দরকার আছে। যদি কারো ফিনান্স থাকে বলবেন, দরকার হলে আমরাই সে কাজ করতে এগিয়ে আসবো। এটা বলছি কোনো ভয় ডরে না, চোখে চোখ রেখে বলছি। কারণ আমাদের দেশের সুপ্রিম কোর্ট বায়াসড, আমাদের দেশের বেশিরভাগ হাইকোর্টসগুলো বায়াস। সুপ্রিম কোর্ট দেখুন বিশেষ করে যে কোনো জায়গায়, এই আজকেই ভাইপোর একটা ম্যাটারে, অমৃতা সিনহাকে ম্যাটারে ওখানে হেকেল করা হয়েছে, প্রত্যেক জায়গায় যখন এখানে কেউ লোককে ধরতে যাবে তখন ওরা রক্ষা কবচ দিয়ে রেখে দেবে। ডিএ মামলা শুনবে না, এটাকে কেটার করে পেঁচিয়ে দেবে। কিসের জন্য? ডেফিনেটলি কোনো টাকার ঘোটালা হয়েছে, ডেফিনেটলি কোনো অন্যরকম ইনস্ট্রাকশন হয়েছে, যেটা কেজরিওয়ালের সময় হয়েছিল। হিউজ খালিস্তানি টাকা বা হিউজ খালিস্তানি প্রভাব এটা পড়েছে, কোনো না কোনো জায়গা থেকে তো আসবে। ইন্টারেস্ট তো ডেফিনেটলি থাকে, পলিটিক্যাল ইন্টারেস্ট ডেফিনেটলি আছে, তো বোঝাই যাচ্ছে। এইখানকার জজ এবং আমাদের এই হাইকোর্ট এবং লোয়ার কোর্টের জাজেরা পরীক্ষা দিয়ে আসবে, ওরা কলেজিয়াম সিস্টেম এরকম রেখে দেবেন যেখানে নেপটিজম হবে। ওরা সব জায়গায় ঠিক করে দেবেন যে কীভাবে কোথায় রিক্রুট হবে, পুলিশ থেকে শুরু করে সব জায়গায়। এক্সিকিউটিভের দায়িত্বে হাত দেবেন, ওনাদের জায়গায় যেই হাত দেবে উনি টাচ মি নট ট্রি হয়ে যাবে। আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, আমি পবিত্র। তুমি পবিত্র কি পবিত্র না সেটা তো সিস্টেমে ঢুকলেই বোঝা যাবে। কেন তোমার এগেস্টে কেউ কথা বলতে পারে না? গণতন্ত্রই তো আছে, আমরা সব কথা বলতে পারি। তো আজকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে এই কথাগুলো বললাম। আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, ভালোবাসুন, ইম্পেটাস দিন, বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন, এবং আমাদের ভিডিওগুলো ভাইরাল করুন। থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।